গল্পের নাম প্রেম নাকি পরকীয়া। কলমে মৌসুমী চৌধুরী, মৌমি। গল্পের তৃতীয় পর্ব। সারারাত নির্ঘুম কাটিয়ে পারমিতার যেন মাথাটা ভার ভার লাগছে। এক কাপ চা নিয়ে সে বসল বারান্দায়। সূর্যের আলো চোখে লেগে ধা ধা করছে। একঝাঁক পায়রা উড়ে গেল দেখে ভালো লাগলো, আর মনে পড়ে গেল সেই ছোট্টবেলার কথা। দাদার খুব শখের কিছু পায়রা ছিল। সারাদিন নাওয়া খাওয়া ভুলে সে ওগুলো নিয়েই পড়ে থাকত। লেখাপড়ার বাইরে ওই একখানা শখই ছিল তার। তাদের বাড়িতে পায়রার দেখভাল করার সময় কারোরই নেই এখন। কিন্তু দাদাকে সে দেখেছে ছুটির দিনগুলোতে আশেপাশের কারো বাড়ির পায়রা উড়ে এলে হাতে নিয়ে স্নেহ করতে। হয়তো শখ ক্ষণস্থায়ী, কিন্তু তার ছাপ পড়ে যায় মনে চিরকালের জন্যে। ঝন্টুর মার ডাকে ভাবনায় ছেদ পড়ল। বৌদি, থালা বাসন ধুয়েছি, রুটি বেলে রেখেছি, কাপড় কেচে ছাদে শুকোতে দিয়েছি। আর কিছু করা লাগবে? এখন আর কিছু লাগবে না, পারলে একবার সন্ধ্যায় এসো, বলল পারমিতা। দরজাটা লাগিয়ে এসে রুটি সেঁকতে দাঁড়ালো সে। আজ যেন কোন কাজেই হাত লাগাতে পারছে না। অথচ রাজন একটু পরেই নাস্তার জন্য তাগাদা দিবে। কোনোক্রমে ডিম মামলেট করে টেবিলে রাখতে না রাখতেই রাজন এসে বসল নাস্তা করতে। পারমিতা রাজনকে নাস্তা দিয়ে নিজে আর বসল না, চলে গেল শোবার ঘরে বিছানা গোছাতে। নাস্তা সেরে বেডরুমের দরজার কাছে এসে তা দেখে রাজন বলল, কি ব্যাপার? শরীর খারাপ করলো নাকি? অফিসে যাবে না আজ? না, শরীর ঠিক আছে, ভাবছিলাম আজ খোকনের জন্য পুজোর কেনাকাটা সেরে ফেলব। তোমার নতুন চাকরি, অযথা ছুটি কাটানো কি ভালো হবে? তার চেয়ে বরং ছুটির দিনে যেও। এখনো তো পুজো আসতে ঢের দেরি। পারমিতা কথা কাটানোর জন্য বলল, বাবাকে অনেকদিন দেখতে যাই না, আজ একবার না হয় দেখে আসি। দাদার কথাও খুব মনে হচ্ছে সকাল থেকে। রাজন অবাক দৃষ্টিতে চেয়ে থেকে বলল, আচ্ছা তোমার কি হয়েছে বলো তো? অফিসে কোনো ঝামেলা? পারমিতার গলাটা যেন শুকিয়ে গেল, ভয়ে ভয়ে সে বলল, কই কিছু হয়নি তো। তাহলে এটা কিভাবে ভুলে গেলে যে আজ ওয়ার্কিং ডেতে দাদা বাসায় থাকবে না? পারমিতার মাথাটা দপদপ করে উঠল। সে কি পাগল হয়ে যাচ্ছে? কি সব ভুলভাল বকছে? না, তাকে কথা বলার ক্ষেত্রে আরো সতর্ক হতে হবে। অসতর্কতাবশত এমন কিছুই সে করবে না যাতে রাজনের সন্দেহ হয়। অত কি ভাবছো? কাল দেরিতে ফিরলে, আজ অফিস থেকে পালিয়ে বাঁচতে চাইছো দেখে মনে হচ্ছে কিছু একটা তো গড়বড় হয়েছেই, তাই বললাম। কাল অফিস থেকে জানালো যে একটা বিজনেস কনফারেন্স অ্যাটেন্ড করতে পুরী যেতে হবে। তাই টেনশন হচ্ছে, জবাবে বলল পারমিতা। ও এই ব্যাপার, ভালো তো। তোমার তো এমনিতেই ঘোরাঘুরির খুব শখ, যাও না অফিসের টাকায় একটা ফ্রি ট্যুর দিয়ে এসো। পারমিতা বিস্মিত হয়ে বলল, তুমি বলছো এ কথা? যেতে দেবে আমাকে? না দিলেই বা তুমি শুনবে কেন? চাকরি যেহেতু করছোই, তখন এসব তো মামুলি ব্যাপার। মিটিং, কনফারেন্স, ট্যুর এগুলো ও জবের একটা পার্ট। বলে রাজন আর দাঁড়ালো না, তার অফিসের দেরি হয়ে যাচ্ছিল, তাই সে অজ্ঞতা মেইন ডোরের দিকে পা বাড়াল। পারমিতা বসে বসে রাজনের বলা কথাগুলো ভাবছিল। এর মধ্যে অফিসের HR ডিপার্টমেন্ট থেকে একটা কল আসতেই ভাবনার সুর কেটে গেল। জরুরি মিটিং আছে, তার কাছে থাকা নতুন প্রজেক্টের ফাইলটা নিয়ে যেন সে হাজির হয় 10টার মধ্যে। তাড়াতাড়ি রেডি হয়ে অফিসের জন্য আজ ট্যাক্সি ডাকল সে, নইলে অনেক দেরি হয়ে যাবে। তার ব্যক্তিগত আবেগের চেয়ে অফিসের কাজ এখন বেশি গুরুত্বপূর্ণ। ট্যাক্সি ভাড়া মিটিয়ে অফিসে এসে ঢুকতেই ঘড়িতে দেখল হাতে আর মাত্র 5 মিনিট আছে। সে ফাইলপত্র গুছিয়ে কনফারেন্স রুমের দিকে যেতে নিতেই করিডোরে অতনুর সাথে চোখাচোখি হয়ে গেল একবার।
কেউ কোন কথা না বলে চুপচাপ কনফারেন্স শুরু হলে তা অ্যাটেন্ড করতে লাগলো। এক পর্যায়ে অতনু প্রজেক্টরে তাদের নতুন প্রজেক্ট নিয়ে কিছু স্লাইড শো করে ব্রিফিং দিল। তারপর মিস পারমিতা বলে তার দিকে তাকাতেই সে কিছুটা ঘাবড়ে গেলেও হাতে থাকা ফাইলটা এগিয়ে দিয়ে চোখ নামিয়ে নিল। কনফারেন্স শেষে সে যখন নিজের চেয়ারে বসে কিছুটা অন্যমনস্ক হয়ে ভাবছে, ঠিক তখনই অতনুর কল এলো অফিসের ফোনে। তাকে এখনই একবার যেতে হবে। পারমিতা চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে ভাবল যে প্রফেশনাল দায়িত্ব তো তাকে পালন করতেই হবে, তাই আর দেরি না করে সে অনুমতি নিয়ে রুমে ঢুকল। অতনু তাকে বসতে বলে ফাইলটার কিছু দিক আলোচনা করে তার যুক্তি শুনতে চাইল। সে বেশ সাবলীলভাবে জবাব দিতে লাগল। হঠাৎ অতনুর চোখ পড়ল শাড়ির আঁচল দিয়ে আড়াল করতে চাওয়া তার হাতের দিকে। সে আচমকা হাত ধরতে নিতেই পারমিতা উঠে গিয়ে 2 কদম পিছিয়ে গেল। অতনু অবাক বিস্ময়ে তাকিয়ে থেকে নিজেকে সামলে নিয়ে বলল, হাতের এ অবস্থা হলো কি করে? ও কিছু না, সংসারের কাজ করতে গেলে অমন একটু আধটু হয়। কখন হলো? ডক্টর দেখাওনি কেন? এমনিতেই সেরে যাবে, ডক্টর লাগবে না। ডক্টর লাগবে কি লাগবে না সেটা আমি বুঝব। চলো এখনই। কেন পাগলামো করছো? অফিস ছুটির পর আমি দেখিয়ে নেব। আজ তোমার ছুটি। বলে আর দেরি না করেই ডক্টরের চেম্বারে কল করে নাম লেখালো। তারপর পারমিতাকে নিয়ে বেরিয়ে পড়ল অফিস থেকে। ডক্টরের চেম্বারে গিয়ে অনেক ভিড় দেখে পারমিতা বলল, আমি একা ডাক্তার দেখিয়ে যেতে পারবো। তুমি যাও অফিসে। অতনু যেন কিছু শুনতে পায়নি তেমনভাবেই পারমিতার পাশে বসে রইল। হঠাৎ একটা কল আসতেই অতনু বলল, হুম, এসে গেছি। তোর ইমার্জেন্সি পেশেন্ট থাকলে তাদের আগে দেখ। ততক্ষণ না হয় আমরা বসলাম। ওপাশ থেকে কিছু একটা শুনে সে পারমিতাকে ইশারা করল উঠতে। তারা এসে চেম্বারে ঢুকতেই ইয়াং ডক্টর বলল, দাদা তুমি এসে বসে আছো আর একবার কল দিয়ে জানালেও না। কারোকে বললেও তো সে আমায় জানাতো। আরে সেটা কোন ব্যাপার না, তোর প্রফেশনাল লাইফে আমি দাদা হিসেবে সুবিধা নেয়াটা তো ঠিক না। পারমিতা ততক্ষণে বুঝে গেছে যে ডক্টর অতনুর পরিবারের কেউ। তবে আরো বেশি অবাক হলো যখন অতনু বলল, পারমিতা, ও হচ্ছে মিহির, আমার ছোট দুজন যমজ ভাইয়ের কথা তোমায় বলেছিলাম না, তাদেরই একজন। মিহির হেসে বলল, দাদা উনার পরিচয়টা দিলে না। পারমিতা আমার বন্ধু। বলতে না বলতেই পারমিতা বলল, আমি উনার অফিসে চাকরি করি। স্যার কারোকে ছোট করতে চান না বলেই অমন বলছেন। রাগে অতনুর কান গরম হয়ে গেল। সে পারমিতাকে কিছু না বলে মাথা নিচু করে বসে রইল। মিহির বলল, দাদা কখনোই নিজের কৃতিত্ব স্বীকার করতে চায় না। এই যে আমি আজ স্কিন স্পেশালিস্ট হয়ে চেম্বার খুলে বসেছি, এর সবই সম্ভব হয়েছে দাদার কল্যাণে। বাবার অবর্তমানে দাদাই আমাদের ভাইবোনদের ছায়া হয়ে বটবৃক্ষের মতন আগলে রেখেছিল। পারমিতা মৃদু হাসল। মিহিরের শ্রদ্ধাভাজন রূপ দেখে তার ভালো লাগল। আজকাল তো ছেলে মেয়েরা বাবা মায়ের অবদানই মনে রাখে না, আর সেখানে দাদার জন্য ভক্তি দেখে মন ভরে গেল। অতনু তাগাদা দিয়ে বলল, গল্প আরেক দিন করিস। আজ যে কাজে এসেছি সেটা তো দেখ। মিহির হেসে বলল, উপোস? ডক্টরের চেম্বারে যে কেউ গল্প করতে আসে না সেটা আমার মনে থাকে না দাদা। তোমরা তো এমনি আসো না, রোগভোগ না হলে ডক্টরকে আর কে মনে করে? বলে কপট দীর্ঘশ্বাস ছাড়ল। অতনু বলল, তবে রে, ছুটির দিনগুলোতে আড্ডা দিতে যাব তোর ওখানে, তখন আবার মনে মনে গালমন্দ করিস না যেন। সকলেই একসাথে হেসে ওঠে। তারপর মিহির পারমিতার হাত দেখে কিছু মেডিসিন লিখে দিল আর বলল, রোজ রাতে ঘুমানোর আগে একবার হাত ক্লিন করে মলম লাগিয়ে নেবেন। পারমিতা ভিজিট দিতে নিতেই মিহির বলল, দাদার পেশেন্ট থেকে ফি নিলে আমার আর রক্ষা নেই।
পারমিতা বলে উঠল, তবুও আমি তো আজ প্রথম এলাম, দাদার থেকে সেটা আমি আদায় করে নিব, বলে মিহির অতনুর দিকে তাকিয়ে হাসল। ক্লিনিক থেকে বেরুতেই অতনু বলল, তোমাকে বাসায় নামিয়ে আমি অফিসে ফিরব। এখন বাসায় গিয়ে কি করব, তার চেয়ে বরং অফিসে গিয়ে কাজ করলেই ভালো লাগবে আমার। বাসায় গিয়ে সব গুছিয়ে নাও, তুমি আজ রাতের ফ্লাইটে যাচ্ছ আমার সাথে। পারমিতা বলে উঠল, এটা কি বসের অর্ডার? অতনু বলল, ট্যুরটা খুব ইম্পর্টেন্ট, তোমার প্রফেশনাল এবং পার্সোনাল বোথ পারপাসের জন্যেই। পারমিতা নির্লিপ্তভাবে তাকালো অতনুর দিকে। চুপচাপ গাড়িতে বসে বাড়ি ফিরে গেল। বাড়ি ফিরে স্নান করে মাছ, মাংস, ডিম আর কয়েক পদের সবজি ফ্রিজ থেকে বার করে কাটাকুটি আর রাঁধতে বসল। কদিনের ট্যুর জানা নেই তার, অতনুকে জিজ্ঞেস করেনি সে, চাইলেই জানা যেত। কিন্তু কেন জানি সব ছেড়ে ছুড়ে নিরুদ্দেশ হতে ইচ্ছে করে মাঝে মধ্যেই। আর তাই এবার সে স্বেচ্ছায় সজ্ঞানে যাচ্ছে মুক্তির স্বাদ পেতে। হোক না অফিসের ট্যুর, তবুও তো চেনাগণ্ডির বাইরে কদিন পা ফেলা যাবে। রান্না বান্না শেষ করে ব্যাগ গুছানো শুরু করতেই রাজন এলো অফিস থেকে। সে রাজনকে জানালো যে আজ রাতের ফ্লাইটেই যাচ্ছে কনফারেন্স অ্যাটেন্ড করতে। রাজন জানতে চাইল, কদিনের ট্যুর আর কে কে যাচ্ছে। পারমিতার তো কিছুই জানা নেই। তবুও সে বলল 3 দিনের ট্যুর আর অফিসের 4 থেকে 5 জন যাচ্ছে তারা। মিথ্যা বলল, কিন্তু সত্যিটা যে কি তা তো সে নিজেও জানে না। ঝন্টুর মা এসে দেখে পারমিতা গোটা 4 শাড়ি আর টুকিটাকি কসমেটিক্স ভরছে ট্রাভেল ব্যাগে। সে জিজ্ঞেস করল, বৌদি তোমরা কোথাও যাচ্ছ? পারমিতা বলল, শুধু আমি যাচ্ছি, তোমার দাদা বাড়িতেই আছেন। তুমি সকালে এসে চা রুটি করে দিও আর সন্ধেবেলায় এসে 4টে ভাত ফুটিয়ে দিতে পারবে না? ঝন্টুর মা বলল, সে আমি পারবো বৌদি, কিন্তু দাদা কি খাবেন আমার রান্না? আর তুমি কবে নাগাদ ফিরবে? তোমার দাদাকে আমি বলে যাচ্ছি আর ফিরব শীঘ্রই। পারমিতা ঠিকে ঝিকে বিদেয় করে রাজনের সাথে কিছু সাংসারিক আলাপ সারল। তারপর ইতস্তত করতে করতেও অতনুকে একবার কল দিয়ে বসল। সে হ্যালো বলতেই অতনু বলল, আসছো তো? পারমিতা চুপ করে থাকল। অতনু বলল, আমি তোমার অপেক্ষায় থাকব। পারমিতা কিছু বলছে না দেখে অতনুই আবার বলল, তোমাকে পিক করে নিয়ে যাব, রেডি থেকো। পারমিতা প্রায় ফিসফিস করে বলে উঠল, তুমি এসো না অতনু, আমি একাই আসতে পারবো এয়ারপোর্টে। অতনু বলল, আচ্ছা বেশি দেরি করো না কিন্তু। পারমিতা ফোন রেখে একটা বটল গ্রিন কালারের শাড়ি পরে তৈরি হয়ে নিল। শাড়ির সাথে ম্যাচিং শাল, কপালে মেরুন রঙের টিপ আর মেরুন লিপস্টিকে তার গায়ের রং যেন ফুটে বেরুচ্ছে। হাতে একরঙা বটল গ্রিন কাচের চুড়ি আর কানে ঝুমকা। চুলে খোপা বাঁধতে বাঁধতে সে দেখল রাজন এসে দাঁড়িয়ে তাকেই দেখছে। সে রাজনকে বলল, রান্নাবান্না সব করে যাচ্ছি, শুধু চা রুটি আর ভাত ঝন্টুর মা করে দিবে, চুপচাপ খেয়ে নিও, কোন ঝামেলা করো না। মাত্র তো কটা দিন, একটু মানিয়ে নিও। আর ঘরের দরজা জানালা সব ভালো করে লক করে ঘুমিও। অফিস যাওয়ার সময় দরজার চাবি আগে পকেটে ভরে নিয়েছো কিনা সেটা মনে করে চেক করে তারপর লক দিও। রাজন বলল, সকালে তো বললে না যে আজই যাবে? পারমিতা কিছু বলার আগেই বলল, তাড়াতাড়ি ফিরে এসো, ভালো থেকো। খুব সাধারণ কথা, কিন্তু পারমিতার চোখে জল এসে গেল, কিছু বলতে চেয়েও বলতে পারল না। কেন জানি মনে হচ্ছিল সে আর ফিরতে পারবে না। রাজন ট্যাক্সি ডেকে ব্যাগ সমেত তাকে উঠিয়ে দিয়ে নিজেও আসতে চাইল সাথে, কিন্তু পারমিতা বলে উঠল, তুমি এত রাতে অতদূর যাওয়া আসায় ধকল হয়ে যাবে, তার চেয়ে বরং দরজা জানালা ভালো করে লক করে বসে নিউজ দেখো, আমি এয়ারপোর্ট পৌঁছেই কল দেব।
রাজন সেটা মেনে নিয়ে ঠায় দাঁড়িয়ে রইল, যতক্ষণ ট্যাক্সিটা চোখের আড়াল না হয়। ট্যাক্সি চলতে চলতে যখন অনেকটা পথ এসে গেছে তখন পারমিতা ভাবতে লাগলো শেষ কবে সে একা পরিবারের কারোকে ছাড়া কোথাও গিয়েছিল। কলেজের পিকনিক? না, সেটাতে তো তার পরিবারের কেউ না থাকলেও বান্ধবীরা ছিল, আর তাদের মধ্যে কয়েকজন তো স্কুল থেকেই ফ্রেন্ড। একা বলতে সে বড়জোর শপিং মল আর না হয় কাঁচা বাজার অবধি ঘুরেছে, এর বেশি কখনোই যাওয়া হয়নি। আর এখন যখন সে যাচ্ছে একা তখন কেমন জানি ভেতরটা ফাঁকা ফাঁকা লাগছে। মুক্তির আনন্দের জায়গায় যেন বিষাদ কাজ করছে মনে। তার তো খুশি হবার কথা, বহুদিন ধরে সংসার থেকে যে ছুটি সে চেয়েছিল তা আজ পূর্ণ হচ্ছে। নিজের মতো স্বাধীন কটা দিন কাটিয়ে আসতে পারবে। কিন্তু সংসারকে যতটাই বোঝা মনে করা হোক না কেন তা ছাড়া যেন জীবনটা অন্তঃসার শূন্য। রিভারের ডাকে সম্বিত ফিরতেই দেখল যে এয়ারপোর্ট চলে এসেছে। নেমে ভাড়া চুকিয়ে লাগেজটা টেনে নিয়ে ভেতরে ঢুকতে নিতেই অতনুর হাসিমাখা চেহারাটা চোখে পড়ল। তাকেই দেখছে যেন অপলক নয়নে। পারমিতা কিছুটা লজ্জা পেল, আজ বোধহয় সে একটু বেশি সেজেগুজে এসেছে। অতনু তার ব্যাপারে কি ভাবছে কে জানে। ধীর পায়ে সে সামনে এগুলো। অতনুর কাছাকাছি এসে দাঁড়াতেই সে বলল, কোন অসুবিধা হয়নি তো আসতে? রাজন ট্যাক্সি করে দিয়েছিল আর কোন সমস্যা হয়নি। জবাবে বলল পারমিতা। অতনু বলল, ফ্লাইটের সময় হয়ে যাচ্ছে, চলো তাহলে ভেতরে ঢোকা যাক। রাজনকে একটা কল করে আগে জানিয়ে দেই যে আমি সেফলি আসতে পেরেছি। একটু ইতস্তত করে বলল পারমিতা। অতনু বলল, ঠিক আছে, তুমি কথাবার্তা সেরে নাও, আমি আসছি ততক্ষণে। অতনু কি রাজনের নাম এতবার নেয়ায় মাইন্ড করল? একটু আগেও কত হাসি খুশি ছিল আর এখন যেন কি একটা মলিনতা ঘিরে রয়েছে তাকে। পারমিতা একটা দীর্ঘশ্বাস ছেড়ে রাজনকে কল করল। রাজন বোধহয় তার কলের অপেক্ষাতেই ছিল, তাই রিং বাজতেই সাথে সাথে ধরল। হ্যালো পারমিতা, তুমি ঠিকঠাক পৌঁছেছ তো? এয়ারপোর্টে কোন সমস্যা হয়নি তো? আমি ঠিক আছি, কোন সমস্যা হয়নি, তুমি চিন্তা করো না। অফিস কলিগদের খুঁজে পেয়েছ? জানতে চাইল রাজন। পেয়েছি বলে চুপ হয়ে গেল পারমিতা। মিথ্যা বলার জন্য কিছুটা গ্লানি কাজ করছে, তাই সে কথা প্রসঙ্গ ঘুরিয়ে বলল, তুমি ডিনার করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, নইলে সকালে অফিস লেট করবে। রাজন আচ্ছা ঠিক আছে, কাল কথা হবে আবার, বলে কল রাখল। মোবাইল বন্ধ করে ব্যাগে রেখে তাকাতেই দেখল অতনু এসে দাঁড়িয়ে আছে। কখন থেকে কে জানে তার কথা শেষ হবার অপেক্ষাই হয়তো করছিল। সে তাকিয়ে মৃদু হাসল, তারপর বলল, একটু যেন শীত পড়ে গেছে তাই না? চলো কফি খাওয়া যাক। পারমিতা সহজ হতেই অতনু যেন স্বস্তি ফিরে পেল। সে অনেক কথা বলেই চলেছে। অফিস, প্রজেক্ট, ট্যুর, আরও কি কি সব হাবিজাবি যা মনে আসছে হয়তো তাই বলছে। পারমিতার শুনতে ভীষণ ভালো লাগছে। এই প্রাণ চঞ্চল হাসিমুখের অতনুকে তার বেশ লাগে। বিজনেস ক্লাসের সিট বুঝে নিয়ে তারা যখন যাত্রা আরম্ভ করল তখন আর সব কাপলদের দেখে পারমিতার মনে হলো কি হতো যদি তারাও অমন সত্যিকার জুটি হতো। খুব বেশি ক্ষতি কি হয়ে যেত? কেন সে নিজের আবেগ অনুভূতিকে স্বীকার করতে পারছে না? ভালো তো সেও বাসে অতনুকে, তাহলে কেন সে এই দূরত্ব সাজিয়ে রাখতে চায়? রাজনের নামটা কি সেজন্যই অতবার নিল অতনুর সামনে? তাকে কি বুঝিয়ে দিল যে যাচ্ছি কিন্তু ভুলে যেও না আমি রাজনের স্ত্রী? কিন্তু সে কাকে ধোকায় রাখছে? অতনুকে না নিজেকে? যদি সে রাজনেরই হয় তবে অতনুর চোখে কেন সে নিজেকে সুন্দর দেখতে চায়? এত সব ভাবনার মাঝেই তারা ডিনার করল। কেউ কিছু বলছে না, দুজনেই চুপ। অতনু হঠাৎ বলে উঠল, তোমার মেডিসিন এনেছো তো সাথে?
পারমিতা হেসে বলল, তুমি অত কষ্ট করে ডক্টর দেখালে, না এনে কি পারি? অতনু মুচকি হেসে বলল, খুব জ্বালাই তোমায় তাই না? তুমি যে আমার এত কেয়ার করো, ভয় হয় পড়ে না অভ্যেসে পরিণত হও। বলে পারমিতা চোখটা বন্ধ করল। সারাদিনের খাটাখাটুনির ক্লান্তিতে নিমিষেই ঘুমিয়ে পড়ল। অতনু তাকিয়ে দেখছিল তার অপরূপ চেহারা। এত কাছে থেকে আগে কখনোই এমনভাবে পারমিতাকে দেখেনি। সে নিজের হাতটা ওর মাথায় রেখে আবার কি মনে করে সরিয়ে নিল। পারমিতার পার্স থেকে মলমটা বের করে খুব যত্ন করে তা লাগিয়ে দিল। তারপর তার হাতটাকে নিজের হাতের উপর আলতো ভাবে বসিয়ে রাখল যেন ব্যথা না পায়। ফ্লাইট ল্যান্ড করার আগেই পারমিতার ঘুম ভেঙে গেল। সে জেগে দেখল তার মাথা অতনুর কাঁধে আর হাতের পরে হাত রাখা। হাতে মলম লাগানো দেখে যা বোঝার বুঝল। এত ভালোবাসা পাবার যোগ্য সে তো নয়। অতনু তাকে এত ভালোবাসে দেখে আনন্দে চোখে জল এসে গেল। অ্যানাউন্সমেন্ট শুনে অতনু চোখ মেলে তাকাতেই পারমিতাকে চোখ মুছতে দেখল। সে ভাবল ও বুঝি তাকে ভুল বুঝে তার আচরণে কষ্ট পেয়েছে। সে কি বলবে বুঝতে না পেরে বলল যে, সরি, তুমি হাতে মলম না লাগিয়েই ঘুমিয়ে গিয়েছিলে। পারমিতা তার ঠোঁটে আঙুল দিয়ে চুপ করিয়ে দিয়ে কান্নাভেজা চোখে তাকিয়ে হাসল। অতনু অবাক বিস্ময়ে তাকিয়ে দেখছে পারমিতাকে, একই সাথে কান্না আর হাসির মিশেলে তাকে এত সুন্দর দেখাচ্ছে যে মনে হয় ইন্দ্রলোকে গেলে সে অপ্সরাদেরও হারিয়ে দেবে। এয়ারপোর্টের বাইরে আসতেই তাদের জন্য নির্ধারিত গাড়িতে করে রওনা হলো তারা হোটেলে চেক ইন করার জন্য। ভোরের আলো তখনও ভালো করে ফোটেনি। শেষ রাতের নীলচে আলোর মাঝে রাস্তার সোডিয়াম বাতিগুলো অদ্ভুত সুন্দর দেখাচ্ছিল। পারমিতার কাছে গাড়ির জানালা দিয়ে যতদূর দেখা যায় সবই ভালো লাগছিল। এই প্রথম সে দূরে কোথাও বেড়াতে এলো। অফিসিয়াল ট্যুর হলেও লং জার্নির সময়টা সে ভালোই উপভোগ করছে। একটু বেশি যেন শীত শীত করছে তার। গায়ের চাদরটা খুলে ভালোভাবে জড়িয়ে নিল সে। অতনু তখন ঘুমিয়ে কাঁদা। ঘুমন্ত চেহারাটা যেন একটা নিষ্পাপ শিশুর আদলে গড়া। স্বপ্ন দেখছে বোধহয়, তাই ঠোঁটের কোণে এক চিলতে হাসি। এ কদিন যা গেছে তারপরে আজ যেন শান্তিতে ঘুম এসেছে। তার না বলা অনেক কথা ও বুঝে যায় সে। তাদের মধ্যে যেন একটা অদৃশ্য মাধ্যম আছে মনের কথা প্রকাশ করার। কেউ কিছু না বলেও কত কথা বলে যায়। মেরিন ড্রাইভ দিয়ে গাড়িটা এগুতে লাগলো। পারমিতা গাড়ির সিটে গা এলিয়ে দিল, আবার একটু যেন চোখ লেগে আসলো তার। গাড়িটা থামতেই দুজনের ঘুম ভেঙে গেল। নেমে এসে লাগেজ টেনে ভেতরে ঢুকতেই রিসার্ভ করা হোটেল রুমের চাবি বুঝে নিয়ে যার যার রুমে ঢুকে দরজায় কড়া নাড়ার শব্দে পারমিতা একটু অবাক হলেও দরজাটা খুলে দেখে অতনু দাঁড়িয়ে। সে কিছু বলার আগেই তার চোখ দু হাতে ঢেকে বলল, চুপচাপ চলো তো আমার সাথে। কোথায় নিয়ে যাচ্ছ আমায়? বলল পারমিতা। আমাকে কি ভরসা করা যায়? অতনু জানতে চাইল। এখন পর্যন্ত তো মনে হচ্ছে যায়, পরের কথা জানি না। তাহলে এখন না হয় ক্ষণিকের জন্য অন্ধ বিশ্বাসটা ধরে রাখো আমার প্রতি। বলে হাসল অতনু। হেঁটে হেঁটে অনেকটা দূর চলে এসেছে বলে মনে হলো পারমিতার। সে বলল, আর কত দূর জনাব? এই তো চলে এসেছি, আরেকটু ধৈর্য ধরো। এভাবে কি হাঁটা যায়, তাও আবার শাড়ি পরে? হোঁচট খেয়ে পড়ে গেলে কি কেলেঙ্কারিটাই না হবে? আরে পড়বে না, আমি আছি তো নাকি? কিছু দূর যেতেই পারমিতার কানে ভেসে আসতে লাগলো সমুদ্রের ঢেউয়ের গর্জন। চোখ থেকে মনে হয় হাত সরে গেল। ধীরে ধীরে চোখ মেলতেই দেখল সেই নীল জলরাশি আর ঢেউয়ের ফুলে ফেপে গর্জে ওঠা অপার্থিব সৌন্দর্য। খুশিতে মন নেচে উঠল তার। সাগর যেন হাতছানি দিয়ে ডাকছে তাকে। অবাক বিস্ময়ে চেয়ে দেখতে লাগলো প্রকৃতির রূপ।
অতনুর দিকে তাকিয়ে সে বলল, তুমি এজন্যেই আমাকে এত জোর করে আনলে ট্যুরে? অতনু মৃদু হাসল। পারমিতা বলল, তুমি সমুদ্র ভালোবাসো অতনু। আমি তোমাকে ভালোবাসি পারমিতা। পারমিতা মুচকি হেসে অতনুর হাতটা ধরল। তারপর তাকে সাথে করে এক ছুটে নেমে গেল সমুদ্রের জলে। অতনু অবাক চোখে তাকিয়ে রইল আর পারমিতা বলল, স্বপ্নের মানুষটার আসনে আজ তোমায় বসালাম। অতনু পারমিতার মুখটা দুহাতে তুলে ধরে তার কপালে চুম্বন এঁকে দিল। পারমিতা লজ্জায় মাথা নত করে অতনুর বুকে যেন মিশে যেতে চাইল। তাদের এই মধুর আলিঙ্গনের সাক্ষী হয়ে রইল প্রভাতে উদীয়মান সূর্যের কিরণ। এক নতুন সূর্যোদয় যেন তাদের জীবনকে রাঙিয়ে দিতে রাজসাক্ষীর ভূমিকায় থাকল। তারপর দুজনেই যেন ক্ষণিকের জন্য নীরব থেকে অনুভবে সুখ খুঁজে নিতে চাইল। একসময় অতনু বলে উঠল, তুমি খুশি হয়েছ তো পারমিতা? হুম, খুব খুশি আমি। অতনু হেসে বলল, সমুদ্র ভালো লেগেছে তোমার? অনেক ভালো, জোর দিয়ে বলল পারমিতা। আর আমি? বলে অতনু জিজ্ঞাসু দৃষ্টিতে চাইল। তুমি? জানি না, যাও। বলে এক পা করে পিছিয়ে পারমিতা দৌড় লাগালো। আর অতনুও তাকে ধরতে দৌড়তে দৌড়তে এসে কোমর জড়িয়ে ধরল। তারপর দুজনের প্রাণ খোলা হাসির আওয়াজ যেন সমুদ্রের গর্জনকেও হার মানালো। সবকিছু ছাপিয়ে তাদের সঙ্গ সুখটাই যেন আর সবার চোখে পড়ল। অন্যান্য যারা সূর্যোদয় দেখতে এসেছিল বিচে তারা চেয়ে রইল তাদের দিকে। একজন ফটোগ্রাফার ক্লিক ক্লিক করে কটা ছবি তুলতেই পারমিতার অন্তরাত্মা যেন কেঁপে উঠল। সে ভয় পেয়ে অতনুর দিকে তাকিয়ে তার হাতটা শক্ত করে ধরল। অতনু এগোতেই ফটোগ্রাফার ছেলেটা হাসিমুখে বলল, স্যার, এই সুন্দর মুহূর্তগুলো তো ক্যামেরাবন্দি না করলেই নয়। ছবিগুলো হাতে পেলেই বুঝবেন যে কত অমূল্য। তারপর অতনুর কাছ থেকে হোটেলের নাম আর রুম নম্বর নিয়ে বলল, সন্ধ্যায় দিয়ে আসব। অতনু জানতে চাইল, ছবি কি আরও তুলেছ? ছেলেটা বলল, আপনার আর ম্যাডামের একসাথে বেশ কটা তুলেছি। ওর কটা সিঙ্গেল পিক তুলে দিও। বলে তাকাতেই দেখল পারমিতা পাশে এসে দাঁড়িয়েছে। পারমিতা অতনুর কানে মুখ নিয়ে বলল, আমার একা ছবি দিয়ে হবেটা কি? অতনু বলল, স্মৃতি হয়ে থাকবে তোমার কাছে। আর কাপল পিকগুলো আমি নিয়ে যাব। পারমিতা আরক্তিম নয়নে চেয়ে রইল। তাদের এই বন্ধন যে ক্ষণিকের সুখ আর তারপর এই বিচ্ছেদ, সেই বেদনার সুর যেন সে এখন থেকেই শুনতে পাচ্ছে। হোটেলে ফিরে এসে যার যার রুমে ঢুকে স্নান করে রেডি হয়ে নাস্তা সেরে নিল দুজনেই। তারপরই কনফারেন্সের জন্য ছুটল ফাইলপত্র গুছিয়ে। পারমিতা একটু নার্ভাস বোধ করছিল, যদিও তবু অতনু পাশে আছে বলে সাহস পেল। অন্যান্য যারা ছিল তাদের অনেকের সাথেই কুশল বিনিময় হল। আর সে খুব মন দিয়ে যতটা সম্ভব কনফারেন্স অ্যাটেন্ড করল। নতুন অনেক কিছু জানতে পেরে ভালো লাগছিল তার। অতঃপর সবার সাথে লাঞ্চ করে বেরুতে পারল তারা। অতনু জিজ্ঞেস করছিল যে সে বোর তো হয়ে যাচ্ছে না। শুনে পারমিতা বলল, তুমি পাশে থাকলে বোর হবার প্রশ্নই আসে না। তারপর দুজনে আর হোটেলে ফিরল না। সূর্য যখন মাথার ওপর, তখন সেই পরন্ত বিকেলে সাগর তীরের তপ্ত বালুতে পা রেখে এগিয়ে গিয়ে অতনু একটা ছাউনির নিচে আধশোয়া হয়ে ঢেউয়ের আছড়ে পড়া দেখতে লাগল। পারমিতা এসে বসতে নিতেই অতনু তাকে হাত টান মেরে নিজের দিকে নিয়ে আসলো। পারমিতার মুখ যেন রক্তিম বর্ণ ধারণ করল। সে বলল, সবাই দেখছে। অতনু বলল, এখানে কারুর অন্যের জন্য নষ্ট করার মতো অত সময় নেই। সবাই নিজ নিজ কাজে মত্ত। বলে দুষ্টুমি ভরা চোখে তাকালো পারমিতার দিকে। পারমিতা লজ্জা পেয়ে বলল, তুমি সমুদ্র দেখতে এসেছ না অন্য কিছু? আমি তো তোমাকে দেখতে এসেছি, যত কাছে থেকে দেখা যায়। বলে হাসল অতনু।
পারমিতা কনুই দিয়ে অতনুর পেটে গুঁতো দিয়ে বলে, তাই না? কিন্তু আমার তো সমুদ্র দর্শনেই আগ্রহ। তাহলে তুমি থাকো, আমি বরং যাই সাগরের কাছাকাছি। পারমিতা হাসিমাখা চেহারায় উঠে গিয়ে ধীর পায়ে বালুতটে হেঁটে হেঁটে সমুদ্রের দিকে যখন যাচ্ছিল ঠিক তখনই সেই ফটোগ্রাফার এলো অতনুর কাছে। তাকে কিছু বলার সুযোগ না দিয়েই অতনু বলল, ঝটপট কটা স্ন্যাপ নিয়ে নাও ম্যাডামের। আর সাথে সূর্যাস্তের লালিমা ছড়ানো আকাশটা যেন ভালো মতো আসে। ফটোগ্রাফার শুনে ফিক করে হেসে দিয়ে বলে, স্যার ওসব কেরামতি আমাদের শেখানো লাগে না। রোজই তো দেখছি, তাই জানি কিভাবে ছবি তুলে দিলে মনে গেঁথে যাবে চিরকালের জন্যে। অতনু মৃদু হেসে বলল, আচ্ছা, কথা না বলে তাড়াতাড়ি তোলো, ম্যাডাম যেন বুঝতে না পারে। পারমিতা নিজের মনে সমুদ্রের ঢেউ গুনছে যেন, আর কোন দিকে তার খেয়াল নেই। ঢেউ এসে আছড়ে পড়ছে তার পায়ে। ভীষণ ভালো লাগায় মন ছুঁয়ে যাচ্ছে। পটাপট কয়েকটা ছবি তুলে নিয়ে ফটোগ্রাফার ছোকরাটা বলল, স্যার আপনিও যান না, আরো কটা তুলে দেই। আপনাকে আর ম্যাডামকে মানিয়েছে ভালো। সেই জুটি আপনাদের। অতনু খুশি হয়ে বলল, সত্যি বলছিস? ছোকরা 32 পার্টি বের করে বলে, ভগবানের দিব্যি স্যার, আপনাদের রোমিও জুলিয়েট ছাড়া কেউ কিছু বলবে না। অতনু উঠে যায় সমুদ্রের দিকে। পারমিতা যেখানটায় দাঁড়িয়ে আছে ঠিক তার পাশ ঘেঁষে দাঁড়ায়। দুজনেই একসাথে ঢেউ মাখে পায়। তারপর বালুতে বসে সূর্যের সমুদ্রে নিমজ্জিত হওয়া সদৃশ অস্ত যাওয়া দেখে হোটেলে ফিরে যায়। পারমিতা ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে যখন ছেড়ে দেয়া কাপড় বারান্দায় শুকোতে দিতে গেল তখন সি ভিউ হোটেল রুম দেখে তার চোখ ছানা বড়া অবস্থা। অতনু যে তার জন্য এতখানি করবে তা সে ভাবতে পারেনি। তারপর চেয়ার টেনে বসে সমুদ্র দেখতে দেখতে ভাবল, এখন ডিনার টাইম পর্যন্ত এতটা সময় জেগে থেকে সে কি করবে। ভাবতে না ভাবতেই রাজনকে একটা কল করা উচিত মনে হলো। অথচ সারাদিনে একবারও তার মনে হয়নি। রাজন কি ভাবছে কে জানে। রিং হচ্ছে। অতঃপর রাজন হ্যালো বলতেই পারমিতা জানালো যে সে ভালো আছে আর কনফারেন্স ও ভালো লাগছে তার। সেটা তোমার কণ্ঠ শুনেই বুঝতে পারছি, বলল রাজন। পারমিতার মনে হলো তার হৃৎপিণ্ড যেন এক সেকেন্ডের জন্য থমকে গেল। রাজন কি সব বুঝে ফেলেছে? তার নিজের অগোচরে মনের গহীনে যে খুশি লুকাইত তা কি কণ্ঠস্বরে ধরা পড়ে গেছে। এসব ভাবনা যখন তাকে গ্রাস করছে ঠিক তখনই রাজন বলে উঠল, কিছু বলছো না যে? কি বলবো? পারমিতা বলল, আমাকে বলার কিছু যদি নাই থাকে তবে কল ধরে না থেকে কেটে দিলেই পারো, বলল রাজন। তুমি ভালোভাবে থেকো, ঘরের খেয়াল রেখো, সময়মত খেয়ে নিও। আর কিছু বলার জন্য খুঁজে পেল না পারমিতা। আচ্ছা, রাখছি, বলে রাজন কল রাখল। পারমিতা চুপচাপ বসে ভাবতে লাগল, শেষ কবে সে রাজনের সাথে একটানা দীর্ঘ সময় ধরে ফোনে কথা বলেছিল। তাদের সম্পর্কটা বোধহয় তার অনুমানের চেয়েও বেশি নিষ্প্রাণ। এসব ভাবনায় বুঁদ হয়ে যখন সে একাকার ঠিক তখনই অতনুর কল আসলো। হ্যালো বলতেই অতনু বলল, একা একা বসে আছো, তবুও আসছো না কেন? রাজনকে কল দিয়েছিলাম, তার সাথে কল বলছিলাম তাই। বলতে নিয়েও যেন গিলে ফেলল কথাটা। পারমিতার মনে হলো রাজনের কথা তুলে অতনুকে সে আর দুঃখী করবে না। থাক না, দুদিন হাসি খুশি দুজনে। সে বলল, তুমি কি মনে করো তাই ভেবে আসিনি। তুমি নিজে থেকে আসলে আমি খুশি হব, আর কিছু ভাববার জো নেই। পারমিতা যেন চাবি দেওয়া পুতুলের মতো। অতনুর কথায় নিজের রুম থেকে বের হয়ে ডোর লক করে অতনুর দরজায় নক দিল। অতনু তার উদ্ভ্রান্ত চেহারা দেখেই বুঝতে পারল কিছু একটা খুব ভাবাচ্ছে তাকে। তাই সে যতটা উচ্ছ্বাস নিয়ে দরজা খুলেছিল ঠিক ততটাই যেন হতাশ হল।
কি হয়েছে তোমার, বলবে আমাকে। সে শুকনো হেসে বলল, কই না তো, আমি ভালো আছি। না, তুমি আর আমার পারমিতা নেই। একাকে নিয়ে এসেছো বলো তো? পারমিতা শূন্য দৃষ্টিতে চেয়ে রইল। অতনু বলল, দেখো পারমিতা, আমি তোমাকে হয়তো একতরফা ভালোবাসি, কিন্তু তুমি বন্ধুত্বের খাতিরে আর সিম্প্যাথি দেখিয়ে আমাকে আশা জাগিও না। আমি তোমার বন্ধু, কিংবা তোমার ভাষায় বশ যাই হই না কেন, তোমার অনিচ্ছা সত্ত্বে তোমাকে ছোঁয়ার ধৃষ্টতা যেন কখনো না করি, তা মনে প্রাণে চাইব। আমার ভালোবাসা যদি তোমার কাছে হ্যারাসমেন্ট বলে মনে হয়, তবে তার আগে আমার মরণ ভালো। পারমিতা অতনুর মুখে হাত রেখে তাকে থামায় আর বলে, ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিও। অতনু তাকে জড়িয়ে ধরে বিছানায় শুয়ে থাকল। কিন্তু পারমিতার মনে যে দোলাচল তখনও চলছিল তা অতনু জানে না। ডিনার টাইমে তারা একসাথে হোটেলের ডাইনিং রুমে ডিনার সেরে এসে যার যার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে পারমিতা খুব ভোরে উঠে স্নান সেরে রেডি হয়ে তার প্রেজেন্টেশনের রিহার্সাল করতে থাকল। তারপর অতনু এসে ডাকতেই ব্রেকফাস্ট সেরে চুপচাপ চলে গেল কনফারেন্স অ্যাটেন্ড করতে। প্রেজেন্টেশন সে ভালোই দিল। সবার অনেক বাহবা পেয়ে মন একটু যেন হালকা লাগছিল। লাঞ্চের পর আজ আর কোথাও না গিয়ে সে মাথা ধরেছে বলে হোটেলে ফিরে নিজের রুমে শুয়ে থাকল। অতনু নীরবে শুধু দেখে যেতে লাগলো পারমিতার নির্লিপ্ততা। সে তার রুমে কিছু জরুরি কল করে বসে ভাবতে লাগলো, কেন হঠাৎ পারমিতা এত বদলে গেল। সূর্যাস্তটা আজ বারান্দায় বসেই দেখল পারমিতা। সি ভিউ রুম হওয়ায় এখান থেকেও বেশ দেখা যায়। সমুদ্রের ঢেউয়ের মতন উত্থাল পাথাল যেন তার মনের মধ্যেও চলছে। রাত গভীর হলে অতনু বারান্দায় এসে দেখে একফালি চাঁদ যেন আকাশটাকে সাজিয়ে রেখেছে আর জ্যোৎস্না বিলাচ্ছে। সে তাকিয়ে দেখে পাশের বারান্দায় অন্ধকারে বসে পারমিতা নির্নিমেষ তাকিয়ে রয়েছে আকাশের পানে। দেখে যা বোঝার বুঝে আর দেরি না করে এসে পারমিতার দরজা নক করে। সে দরজা খুলতেই তার হাত ধরে কিছু না বলেই তাকে নিয়ে যায় সমুদ্র সৈকতে। জ্যোৎস্নায় যেন চারিদিক ভেসে যাচ্ছে। পারমিতার হাত ছেড়ে দিয়ে সে বলে, চেয়ে দেখ, পূর্ণিমা রাতে তোমার প্রিয় সমুদ্র কত সুন্দর দেখায়। পারমিতা তাকিয়ে দেখে সমুদ্রের জলে চাঁদের আলো পড়ে যেন চিকচিক করছে আর চারিদিক ফকফকা আলো হয়ে আছে। বালুতটে যেন জোছনার আলোয় তাদের দুজনের দুটি ছায়া সুস্পষ্টভাবে দাঁড়িয়ে রয়েছে। পারমিতা সেদিকে তাকিয়ে থেকে হঠাৎ আপন মনে খুব ধীরে ধীরে হাঁটতে হাঁটতে সমুদ্রের দিকে পা বাড়াল। ঢেউয়ের দিকে যেতে যেতে সে গভীর জলে নামল। কি ঘটতে যাচ্ছে বুঝতে অতনুর একটু সময় লাগলেও সে দৌড়ে জলে নেমে পারমিতার কাছে গিয়ে তাকে টেনে নিজের দিকে ফেরাতেই দেখে যে তার চোখ ভেসে যাচ্ছে কান্নার নোনাজলে। অতনু কিছু বুঝতে না পেরে তার কাঁধ ঝাঁকিয়ে তাকে জিজ্ঞেস করে, কি করতে যাচ্ছিলে তুমি? মরে যেতে চাও? কেন? পারমিতা অঝোর ধারায় কাঁদতে কাঁদতে বলে, আমি কি করব বলে দাও। ভালোবাসি অতনু। তোমার থেকে নিজেকে কি করে দূরে সরিয়ে রাখব, বলে কান্নায় ভেঙে পড়ে। অতনু তার কান্না ভেজা মুখ দুহাতে তুলে ধরে পারমিতার ওষ্ঠে চুমু খেতে থাকে ক্রমাগত, যেন ভালোবাসা দিয়ে আজ সব কষ্ট ভুলিয়ে দেবে। একসময় পারমিতাও সাড়া দিয়ে ওষ্ঠে ওষ্ঠ মিলিয়ে ভালোবাসা বিনিময় করে। একটানা চুম্বনে যেন দুজনেরই সময়ের হিসেব নেই, দুজনেই আজ দুজনার হতে প্রস্তুত। চন্দ্রালোকিত সেই সমুদ্র সৈকতে তাদের ভালোবাসা পূর্ণতা পায়। অতনু যেন আদরে আদরে তার এই মাঝবয়সী শরীরটাকে আবার পূর্ণ যৌবনের মতো জাগিয়ে তুলল। তার গলা, ঘাড়, পিঠে, ঠোঁটের ছোঁয়ায় ভালোবাসা একে দিল। পারমিতার সব সংস্কার যেন প্রেমের স্রোতে ভেসে যাচ্ছে। শাড়ির আঁচলটা নামিয়ে অতনু তার বুকে মুখ ডোবাল। ব্লাউজের উপর দিয়েই একের পর এক চুমু খেতে লাগল।
তারপর একটা একটা করে হুক খুলে ব্লাউজ আর অন্তর্বাস ফেলে দিয়ে যখন অতনু তার নারীত্বের রূপ দেখতে পেল, তখন লজ্জায় সে চোখ বন্ধ করে ফেলল। অতনুর জিহ্বার ছোঁয়া লাগতেই শিহরণে তার শরীর কেঁপে উঠল। শরীরের প্রতিটি রোম রোম যেন চাইছে অতনুকে। তাকে বাধা দেয়ার শক্তি পারমিতার নেই। এত সুখ কোনোদিন পায়নি সে। তাই আজ যেন চাইছে অতনু তাকে যেভাবে চায় ভালোবাসায় ভরিয়ে দিক। তার পেট, নাভি, কোমর সবখানে যেন অতনুর জিভ তাকে কামনার আগুনে পুড়িয়ে দিচ্ছে। মুখ, ঠোঁট আর জিহ্বার ছোঁয়ায় যেন ভালোবাসার পরশ তার সর্বাঙ্গে ছড়িয়ে দিচ্ছে। শাড়িটা কোমর থেকে খুলতে টান দিতেই যেন পারমিতার সম্বিত ফিরে এলো। সে বলল, প্লিজ অতনু, এমন করো না। অতনু যেন কিছুই শুনতে পেল না। সে কামনার আগুনে জ্বলে পারমিতাকে ও জাগিয়ে তুলল। তার স্তনের বোটায় জিহ্বার পরশ আর কামড়ে পারমিতার শীতকার যেন প্রমাণ করে দিল যে সে ও বহুদিনের তৃষ্ণা মিটিয়ে নিচ্ছে আজ। চুষে যেন তার বুক থেকে সব দুঃখ কষ্ট আকণ্ঠ পান করে নিচ্ছে অতনু। সে অতনুকে বুকে চেপে ধরল। মনে মনে যেন বলল, দাও আরো সুখ দাও, সুখী করো আমাকে। অতনুর জাগ্রত শরীরের ছোঁয়া পাচ্ছে সে তার গিরিখাদের মুখে। সে যেন প্রাণপণ চাইছে তাকে নিজের মধ্যে নিতে। তাই মুখ ফুটে বলেই ফেলল, এবার তুমি আমার মাঝে প্রবেশ করো অতনু। আর যে পারছি না সইতে। বহু বছর পর আজ খুব ভালো ঘুম হলো পারমিতার। শরীরের খিদের কথা পুরুষেরা যেভাবে বলতে পারে, নারীরা কি সেভাবে পারে? কিন্তু পেটের ক্ষুধা না মিটলে যেমন ঘুম আসে না, তেমনি শরীরের খিদে না মিটলেও তাই। এত বছরে সে কোনোদিন বলতে পারেনি যে সে তার স্বামীর দ্বারা তৃপ্ত নয়। শরীরের সুখ কি জিনিস তা সে আজ জানল। বেড থেকে নেমে গিয়ে সে স্নান করে একা বসে ভাবতে লাগলো, কাল রাতের আলো আধারে যে কথা সে বহু বছর নিজের মধ্যে চেপে রেখেছিল তা অতনুকে বলেই ফেলল। রাজনের সেক্স পাওয়ার কম। আর তাই বিয়ের পর প্রথম কয়েক মাস সম্পর্ক হলেও ধীরে ধীরে তা কমতে কমতে একসময় চিরতরে বন্ধ হয়ে গেল। রাজন দিন দিন এত বেশি অনাগ্রহী হয়ে উঠছিল যে একসময় সে তাকে ট্রিটমেন্ট করানোর কথা বলতে বাধ্য হল। কিন্তু রাজনের মেল ইগো তাতে আহত হলো, তাই সে আর কিছু জোর দিয়ে বলতে পারল না। পারমিতার তখন ভরন্ত যৌবন। রাজন যখন শোবার ঘরে গভীর ঘুমে তলিয়ে যেত তখন সে অনিদ্রায় ছটফট করত। একদিন আর চুপ থাকতে না পেরে বৌদির কাছে সে বলেই ফেলল মনের লুকানো ব্যথা। শুনে বৌদি বললেন, দেখ মিতা, এসব কথা কোনোদিন আর কাউকে বলবি না, স্বামীর বিরুদ্ধে কিছু মুখে আনাও পাপ। আর তাছাড়া মেয়ে মানুষের অত শরীরের খাই থাকা ভালো নয়। লোকে জানলে তোকে মন্দ বলবে। খুব কষ্ট পেয়েছিলাম জানো, খুব ছোট বয়সে মাকে হারিয়েছি, তাই বৌদিকে মায়ের মতন জেনে সবটা বলেছিলাম। ভেবেছিলাম সে অন্তত আমার দুঃখটা বুঝবে, কিন্তু স্বামীর ঘর ছেড়ে চলে আসি কিনা ভেবেই হয়তো শত কিছুর পর ও জীবন্ত লাশ হয়ে সংসার করে হলেও মৃত শরীর নিয়েই সে ঘর থেকে বেরুনো চাই। রাজন পারমিতার ভাবগতিক বেশ বুঝতে পেরেছিল, আর তাই সে ভেবেছিল একটা সন্তান হলে পারমিতাকে সম্পর্কে আটকে রাখা সহজ হবে। সেজন্যেই বিয়ের প্রথম বছরেই খোকনের জন্ম হয়, আর তারপর সারাদিন তাকে নিয়েই পারমিতার বেশ সময় কেটে যেত। রাতে ক্লান্তিতে চোখে ঘুম নেমে আসত। খোকন হোস্টেলে যাবার পর আবার শুরু হয় তার সেই পুরনো অনিদ্রায় রাত্রি যাপন। এ কাল রাত্রির যেন শেষ হবার নয়। শুধু কি শরীর। রাজন তো আমার মনের খোঁজ ও কখনো নেয়নি। যখন সব সয় বয়ে জীবনটা কোনোভাবে পার করছিলাম, ঠিক তখনই তুমি এসে যেন জানিয়ে দিলে, নারী সে পুরুষের বিনা কখনোই পরিপূর্ণ নয়, যে পুরুষ তার নারীত্বকে পূর্ণতা দিয়ে তার শরীর ও মনকে অলংকৃত করে।
আমি আর রাজন এ সত্যকে যতই লুকোতে যাই না কেন, তোমার উপস্থিতি আমার জীবনে যেন প্রকাশ করে দিল যে কতটা ফাটল ছিল আমাদের দাম্পত্য জীবনে। সম্পর্কের মধ্যে আবেগ অনুভূতিতে চিড় ধরলে তার ভাঙন অনিবার্য। সেটাকে অভিনয় দিয়ে আড়াল করার চেষ্টা নিতান্তই বোকামি। সংসারের রঙ্গমঞ্চে সকলের চোখে যে ধুলো দিতে আমরা চেষ্টা করেছি, তার কতখানি যে আমাদের অন্ধ করে দিয়েছিল তা আজ বুঝতে পারছি। তুমি আমার জীবনে প্রথম পুরুষ যাকে পেয়ে নিজেকে বিশেষ কেউ মনে হয়েছে। ভালোবাসা কি জিনিস বোঝবার আগে তোমায় পেয়ে সম্মান কি সেটা বুঝেছি। তোমার সাথে দেখা হবার পর ভেবেছিলাম অন্তত একজন ভালো বন্ধু পেলাম যাকে মন খুলে সুখ দুঃখের কথা বলতে পারবো, যার কাছে আমার রাখঢাক করবার কিছু নেই। অচেনা একজনের কাছে যতখানি বলা যায়, চেনা মানুষকে বলতে ঠিক ততখানি ভয়। এর বেশি কিছু আমার আর চাইবার ছিল না। বিশ্বাস করো, তোমায় আমি এর বেশি কিছু ভাবতে চাইনি, কিন্তু কখন যে মন কাকে ভালোবেসে ফেলে সেটা আটকে রাখার সাধ্য কি কারো আছে? সব শুনে অতনু তাকে বুকে আগলে নিয়ে এসেছিল তার কামরায়। তারপর বেডে শুইয়ে দিয়ে যখন তার পরে নেমে এসে আদিম খেলায় মেতে উঠতে নিল, তখন পারমিতার কিছুটা বাধা সত্ত্বেও সে বলেছিল, তুমি যদি আমায় ভালো নাই বাসতে তবে আমরা এতদূর আগাতে পারতাম না। আর এখন বলছো থামতে, যেটা তোমার আমার দুজনের জন্যই কষ্টকর। কেন আমরা কষ্ট পাবো পারমিতা? আমাদের কি সুখী হবার অধিকার নেই? আমি চাই আমরা সুখে থাকি। সবার স্বার্থের জন্য যখন গোটা জীবন নিজের সুখ বিসর্জন দিয়ে এসেছি, এখন যখন সব কর্তব্য করে সবাইকে সুখে রেখে নিজেদের কথা ভাবছি, তবে সেটা ভুল হবে কেন? তুমি আমায় চাও আর আমি তোমায়, এর চেয়ে বড় সত্যি আর কিছুই নেই জগতে তোমার আমার জন্যে। অতনু ঘুমোঘুম চোখে এসে পারমিতাকে পিঠমোড়া করে জড়িয়ে ধরল। আর বলল, গুড মর্নিং। ঘুম ভালো হয়েছে তো? পারমিতা লজ্জায় তার দিকে তাকাতে পারছিল না। মাথা নেড়ে হ্যাঁ বোধক ইশারা করল। তার মুখে যেন সুখের আভা ছড়ানো রয়েছে তখনও। অতনু তার মুখের একপাশে চুমু খেয়ে বলল, আমারও। পারমিতা তাকে তাড়া দিয়ে বলল, যাও স্নান করে ফ্রেশ হয়ে এসো। অতনু রুম থেকে যেতেই পারমিতা তার সুটকেস খুলে শাড়ি বাছাই করতে বসল। সে একটা লাল শাড়ি জরিপ আর গাদোয়াল বেছে নিল। লাল টিপ, লাল আর গোল্ডেন চুড়ি মিলিয়ে পড়ল, কানে বরাবরের মতোই ঝুমকো। চোখের কোল ঘেঁষে কাজল দিতে গিয়ে আজ যেন কি মনে করে একটু মোটা করে কাজল পড়ল। ঠোঁটে লাল টকটকে লিপস্টিক দিয়ে সে যখন নিজেকে আয়নায় দেখছে তখন তার নিজেরই যেন বেশ লজ্জা করতে লাগল। আজ যেন সে নববধূ রূপে সেজেছে অতনুর জন্যে। অতনু তাকে ডাকতে এসে ক্ষণিকের জন্য যেন বাকরুদ্ধ হয়ে গেল। তার দেবী প্রতিমার মতো মুখখানি দেখে চোখের পলক ফেলতে পারছিল না সে। তারপর একসময় ঠোঁটের কাছে ঠোঁট এনে বলল, কোথাও না গিয়ে আজ সারাদিন রুমে থাকাটাই বেশি শ্রেয় বলে মনে হচ্ছে। পারমিতা তাকে ধাক্কা দিয়ে বলল, এসেছি অবধি তেমন ঘোরাওনি আমায়, আজ আর কোন বাহানা চলবে না। অতনু হেসে বলল, ঘোরাঘুরির চেয়ে বেশি সুখ যে। পারমিতা চোখ রাঙানি দিতেই সে বলল, ঠিক আছে ঠিক আছে, আজ দেখবো কত ঘুরতে পারো তুমি। তারা প্রথমে গেল শ্রী জগন্নাথ দেবের মন্দিরে। সেখানে পুজো দিয়ে ফেরার সময় এক বৃদ্ধা আশীর্বাদ করে বললেন, ভগবান যেন চিরকাল তোমাদের একসাথে সুখে রাখেন। শুনে অতনু আর পারমিতা দুজনেই স্তব্ধ হয়ে যায়, কিন্তু পরক্ষণেই পা ছুঁয়ে প্রণাম করে নেয়। অতনু পারমিতার কানে ফিসফিস করে বলে যায়, একসাথে থাকতে হবে কিন্তু চিরকাল, আর সুখে রাখার দায়িত্বটা না হয় আমিই নিলাম। পারমিতা তার হাতে চিমটি কেটে কপট রাগ দেখাতে গিয়ে হেসে ফেলে, সাথে অতনুও।
তারপর যখন স্যান্ড আর্ট মিউজিয়ামে গিয়ে তারা বালির তৈরি ভাস্কর্য আর শিল্পকর্মগুলো দেখছিল, তখন সেগুলোর শিল্পীদের প্রতি দুজনেই শ্রদ্ধায় বিমুগ্ধ হয়ে যায়। সেখান থেকে একে একে নন্দনকানন, উদয়গিরি, খণ্ডগিরি আর প্রায় 800 বছরের পুরনো কোণার্ক সূর্য মন্দিরে গিয়ে পাথরে খোদাই করা নকশা আর কারুকার্য শোভিত সৌন্দর্য দেখে মোহিত হয়ে যায়। পরন্ত বিকেলে সেখানে কিছু সময় কাটিয়ে আর অতনু পারমিতার বেশ কিছু ফটো তুলে ফিরে আসে সমুদ্র সৈকতে। সৈকতে এসে আজ দুজনেই মেতে ওঠে বালিতে একে অপরের নাম লিখতে, আর ছোট শিশুদের মতো দুজন মিলে তারা বালির ঘর বানায়। হঠাৎ একটা ঢেউ এসে ঘর ভেঙে দিতেই পারমিতা যেন মুহূর্তেই বিহ্বল হয়ে পড়ে। অতনু তাকে মন ভোলানোর জন্য বলল, আমার ভীষণ খিদে পেয়েছে, চলো সি ফুডের কর্নারে গিয়ে কাঁকড়া ভাজা খাই। তারা যখন খাওয়া দাওয়া করে ফিরে আসতে নিল তখনই সেই ফটোগ্রাফারের সাথে দেখা। সে বলল, স্যার আপনাদের ছবি দিয়ে আসতেই যাচ্ছিলাম হোটেলে, ভালোই হলো এখানেই পেয়ে গেলাম। অতনু বলল, আজ আরও কিছু ছবি তুলে দাও, কাল দুপুরের পর আমরা ফিরে যাবার আগে দিয়ে দিলেই চলবে। ছেলেটা তাদের ঝিনুকের শামুকের দোকানের সামনেই বেশ কিছু ছবি তুলে দিল আর বলল, ম্যাডাম আপনারা দুজনে হাত ধরে হেঁটে যাচ্ছেন, এমন কিছু ছবি তুলে দেই সৈকতে। দুজনেই হেসে উঠল। পারমিতা বলল, তুমি দেখছি বেশ ফিল্মি আছো। ছেলেটাও হেসে বলে, ম্যাডাম জীবনটাই তো একটা সিনেমা। ঝটপট ছবি তুলে কিছু খাজা আর ঝিনুকের মালা কিনে পারমিতা আর অতনু হোটেলে ফিরে আসলো। কাল চলে যাবে তাই গোছগাছ শুরু করে দুজনেই। অতঃপর ডিনার সেরে ফিরে এসে যখন পারমিতা তার রুমের দরজা চাবি বের করতে নিল, ঠিক তখনই অতনু হাত বাড়িয়ে তার কোমর জড়িয়ে ধরে তাকে নিজের রুমে নিয়ে গেল আর বলল, একসাথে থাকার শেষ সুযোগটা এভাবে হারাতে দেব ভাবলে কি করে তুমি? পারমিতা মাথা নামিয়ে মৃদু হাসল আর অতনু রুমের লাইট অফ করে দিয়ে তার দিকে এগোতে লাগলো। পরদিন সকালে ঘুম ভাঙতেই পারমিতা উঠতে নিতেই অতনু যেন আরও বেশি করে তাকে জড়িয়ে ঘুমিয়ে থাকতে চাইল। পারমিতা তার হাত আস্তে আস্তে ছাড়াতে চেষ্টা করতেই সে বলে উঠল, যতই চেষ্টা করো কোনো লাভ হবে না, এ হাত তোমায় আর ছাড়বে না। পারমিতা হেসে বলল, আজ চিল্কা হ্রদ দেখতে যাবার কথা ছিল, চলো না যাই ওখানে। আজই তো শেষ দিন, উঠে পড়ো না গো। অতনু বলল, শেষ দিন ও আমার চেয়েও বেশি মনে হচ্ছে পুরী তোমায় টানছে। হায় কপাল, এর চেয়ে ভালো সমুদ্রই হতাম, তবুও তো ভালোবাসতে পারতাম। পারমিতা তার পিঠে কিল মেরে বলল, হয়েছে হয়েছে, আর নাটক করতে হবে না, যাও তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমি ব্রেকফাস্ট অর্ডার করে দিচ্ছি। অতিথি পাখি দেখে মন ভরে গেল পারমিতার। নীল স্বচ্ছ জলে ভ্রমণ আর পাখির কলতান যেন মন থেকে সব ক্লান্তি দূর করে সজীবতা নিয়ে এলো প্রাণে। মধুর কিছু স্মৃতি নিয়ে তারা হোটেলে ফিরে লাঞ্চ করে চেক আউট করতেই গাড়ি এসে গেল। আজ যাবার পালা। এক ঝাঁক সুন্দর মুহূর্তের অ্যালবাম মনে গেঁথে ফিরে যেতে হবে সেই ব্যস্ত শহরে। তারপর কি হবে তারা দুজনের কেউ জানে না। একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বেরিয়ে এলো পারমিতার হৃৎপিণ্ড থেকে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে এয়ারপোর্টে এসে ফ্লাইট ধরে সিটে বসতেই পারমিতা যেন সিটিয়ে গেল অতনির বুকে। তার বাহুকে নিজের দুই হাতে শক্ত করে চেপে ধরে মিশে রইল তার শরীরের সাথে। অতনুও তাকে আঁকড়ে ধরল। আর কিছু সময় পরেই দুজনকে ফিরে যেতে হবে নিজ নিজ আঙিনায়। বিদায় বেলায় এই নিশ্চুপ হয়ে হৃদয়ের সাথে যেন হৃদয় মিলে কাঁদছে গোপনে বিরহ মিলনে। চলবে শ্রোতা বন্ধুরা, আগামী পর্বে এই গল্পটি সমাপ্ত হবে। অপেক্ষায় থাকুন আর গল্প শুনতে থাকুন।